নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, পাক সেনাপ্রধান আসিম মুনির আবারও ভারতকে পরমাণু হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে পরমাণু হুঁশিয়ারি দেওয়া পাকিস্তানের পুরনো অভ্যাস, কোনোভাবেই কিন্তু ভারত সে বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে না। তবে এই যে বারবার করে পরমাণু হুঁশিয়ারি দেওয়া, পরমাণু হুমকি দেওয়া, তাও আবার আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, এই গোটা বিষয় থেকে যেভাবে জিওপলিটিক্যালি যে দিকে মুভ হচ্ছে, এই গোটা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করা যাবে, আমি জয়ন্তদার কাছে যাব। জয়ন্তদা, তাহলে ভারতকে বারবার পরমাণু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে পাকিস্তানের তরফ থেকে, এবার আমেরিকার মাটিতে দাঁড়িয়েও কিন্তু একইভাবে হুঁশিয়ারি এসেছে। যদিও ভারত বলেছে যে এটা এভাবে পাকিস্তানের পুরনো অভ্যাস, বিদেশ মন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তাহলে এই গোটা বিষয়টা সম্পর্কে কি বলবেন? ইন্দ্রাণী, পাকিস্তানের কাজ করেছে। পাকিস্তান আমেরিকার মাটিতে দাঁড়িয়ে একটা নিউক্লিয়ার ব্ল্যাকমেইল, যেটা সবসময় পাকিস্তান করে থাকে, এবং তাই জন্যই ভারতও কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং বলেছে যে এটা তারা বরদাস্ত করবে না। এখন পাকিস্তানের সেনাপ্রধান মুনির অল্প সময়ের মধ্যে দুবার মার্কিন যুক্তরাষ্ট্র সফর করলেন, এবং মনে রাখতে হবে যে হোয়াইট হাউসে পারভেজ মোশাররফ যখন গেছেন তখন সেটা তিনি কিন্তু ছিলেন, মানে কু করে দেওয়ার পরে তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট। জিয়াউল হকের ক্ষেত্রেও তাই হয়েছে। সুতরাং প্রেসিডেন্ট না হয়ে সেনাপ্রধান হোয়াইট হাউসে ঢুকে পড়লো, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের মানে প্রোটোকলের ইতিহাসে কোথাও লেখা ছিল না। আবার মুনির গেল, এবং মুনিরের সাথে তো কেনা বেচার কথাবার্তা হচ্ছে, কেননা এখন তো ট্রাম্প প্রশাসন মানে একটা দোকানদারদের বৈশ্য একটা ফ্যাক্টরি। এখন সেখানে এই জিনিসটা পাকিস্তান এই সুযোগটা নিচ্ছে। আবার এই যে শুল্ক যুদ্ধতে ট্রাম্পের সাথে যে ডিটোরিয়েশন অব দ্য রিলেশনশিপ, সেখানে নরেন্দ্র মোদী চায়না যাচ্ছেন এসসিও বৈঠক করতে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এবং সেই বৈঠকের প্রধান হোতা চীন, এবং সেখানে কিন্তু পাকিস্তানও সদস্য, এবং সেই এসসিও বৈঠকে আফগানিস্তানও সদস্য। সুতরাং সেটাতে আবার যখন যাচ্ছেন তখন চীন আবার পাকিস্তানের অক্ষ তো আমরা সবাই জানি, রাশিয়াও জানি, তাহলে আবার সেই রাশিয়ার সাথেও ভারত মৈত্রী স্থাপন করছে। সুতরাং ব্যাপারটা এত সোজা নয়। তাহলে পূর্ব দিক থেকে এসে আমি যুদ্ধ করে দিলাম, মানে তো গুপিগান বাগানের হাল্লার রাজা চলেছে সমরে নয়। সুতরাং রেটরিক্স অনেক কিছু হতে পারে। পূর্ব দিকটা কেন বলছে? তার কারণ বাংলাদেশ, তার জিও স্ট্র্যাটেজিক পজিশন, আইএসআই প্রধান কতবার গেল, এবং সেখানে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা নতুন সম্পর্ক এই ইউনুস আসার পরে গড়ে উঠছে। তার কারণ ৭১-এর মুক্তিযুদ্ধটা ভুলে দিয়ে একটা নতুন ইতিহাস গড়ার পথে জামাতও হাঁটতে চাইছে, একটা রিলুক। হ্যাঁ, এবং বাংলাদেশ কি করবে না করবে সেটা পরের কথা। আমি মনে করি না যে পাকিস্তানের সাথে সখ্য এতটাই বাংলাদেশ করে ফেলেছে যাতে ভারতের সাথে কোনো সম্পর্কই তারা রাখবে না, এটা পুরো যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি করবে, এমনটা হয় না। তারা তো তার আগে আফগানিস্তান হতে পারত। আফগানিস্তান পাকিস্তানের উপর নির্ভর না করে কেন তাহলে ভারতের উপর নির্ভর করছে? কেননা আফগানিস্তানের তালিবান বিদেশ মন্ত্রী জানেন যে এখন আমি বিদেশ মন্ত্রী, আমি এখন একটা সংসদীয় ব্যবস্থায় চলে এসেছি, এখন ওইসব তালিবানি জঙ্গিপনা সব ঠিক আছে, ওটার জন্য পাকিস্তানকে দরকার হতে পারে অস্ত্রশস্ত্র, বারুদ রাখা, এই সমস্ত, কিন্তু উন্নয়নের কাজ তো মন্ত্রী হয়ে করতে হবে। পার্লামেন্টটাও তো আফগানিস্তানে তৈরি করেছে ভারত। এখন এই সমস্ত নির্মাণ, এত টাকার কমিটমেন্ট, এখন কিন্তু পৃথিবীর কূটনীতিটা কিন্তু একটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হচ্ছে। সুতরাং পাকিস্তানের ওপরে নির্ভর করা, যে নিজেদের বাজেট করতে পারে না, তো বাংলাদেশের আমি একজন খুব বড় শীর্ষ কূটনীতিকের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে কোন বাণিজ্যিক বিষয়টা আমরা বলছি যে আমরা ভারতের সাথে করছি না, বা ভারতও তো ছিন্ন করে দেয়নি। আরে বাবা, বাংলাদেশের হাই কমিশনার যিনি এখন নবনিযুক্ত, রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্রেডেন্সিয়াল দিলেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, পশ্চিমবঙ্গে গিয়ে মমতার সঙ্গে দেখা করলেন, এগুলো যদি নরেন্দ্র মোদী না চাইতেন, কেন্দ্রীয় সরকার না চাইতে, তাহলে তিনি করতে পারতেন। নিজের ইচ্ছায় তিনি চলে এলেন আর হয়ে গেল, এরকম তো হয় না। সুতরাং বিদেশ নীতিটা এটা না, মানে অনেক স্তর আছে, এবং তার ফলে মাল্টি লেয়ার্ড, এবং একটা পলিসেন্ট্রিক দুনিয়া, বহুকেন্দ্রিক দুনিয়া। এটা সেই ঠান্ডা যুদ্ধের যুগ নেই, যতই আমরা নতুন ঠান্ডা যুদ্ধ বলি না কেন। আসলে এখানে অনেক সার্বভৌম রাষ্ট্র, তাদের অনেক স্বার্থ। সুতরাং আস্ফালনটা অনেকদিন থেকেই তো হচ্ছে। এবার তো পাকিস্তান বলেছিল এবার আক্রমণ হলে চীন এবং পাকিস্তান যৌথ আক্রমণ করবে। অরুণাচল থেকে চীন ঢুকবে, এদিকে পাঞ্জাব সীমান্ত দিয়ে কিংবা পূর্বাঞ্চলে সীমান্ত দিয়ে পাকিস্তান ঢুকবে। পূর্বাঞ্চলটাতে অরুণাচল প্রদেশ, পূর্বাঞ্চলে আবার বাংলাদেশটাকে পাওয়া গেছিল। আগে তো তখন বাংলাদেশটা
সাথে সেই সম্পর্ক ছিল না শেখ হাসিনা যতদিন ছিলেন। তখন বলা হতো পাঞ্জাব দিয়ে পাকিস্তান ঢুকবে। সুতরাং পাঞ্জাব দিয়ে ঢুকবে না বাংলাদেশ দিয়ে ঢুকবে সে তো পরের কথা। এখন এই যুদ্ধটা দুটো পরমাণু শক্তিধর রাজ্য, তারা যুদ্ধ চাইছে এবং তারা যুদ্ধ করে দেবে, এগুলো একটু আমার মনে হয় যে একটু বেশি আর কি অতি নাটকীয়তা এবং অতি কল্পনা। এটুকু বলা যায় যে পাকিস্তান বাংলাদেশকে ভীষণভাবে কাল্টিভেট করছে। পাকিস্তান ক্ষমা চাইবেন 71-এর পাকিস্তানের সেনাবাহিনী তারা যারা করেছিল, এবং বাংলা জাতীয়তাবাদের উত্থানের জন্য তো সেই উর্দু জাতীয়তাবাদ এবং তার মানে নিপীড়ন সেসব দায়ী। কিন্তু সেটা করলে যদি ক্ষমাই চায়, যেভাবে অন্যান্য রাষ্ট্র ক্ষমা চায়, ব্রিটেন ক্ষমা চায়, আমেরিকা ক্ষমা চায়, সেভাবে পাকিস্তান যদি চায় তাহলে পাকিস্তানের সেনাবাহিনীর অস্তিত্ব অবলুপ্ত হয়ে যাবে। এখন বাংলাদেশে নির্বাচন আসছে, বাংলাদেশে নির্বাচন হলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশ অন্তত চাইবে, ভারতও চাইছে যে যাতে সম্পর্কটা ছিন্ন না হয়ে যায়। সুতরাং এগুলো না, আমি বলতে চাইছি যে এত তাড়াতাড়ি মানে জাম্পিং টু দ্য কনক্লুশন সেটা করবেন না, একটু ওয়েট করুন। আমরা পাবলফের কুকুর হতে চাই না। ভারত অনেক সহনশীল কূটনীতির পথ ধরে হাঁটছে এবং নরেন্দ্র মোদী সেটার আপ্রাণ চেষ্টা করছেন। সেই দড়ি দিয়ে হাঁটাটা খুব সহজ কাজ নয়, বিরোধিতা করা সোজা, কিন্তু সেটাকে পারফর্ম করাটা কিন্তু খুব শক্ত কাজ, সেটা সহজ কাজ নয়। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা শুনছিলেন জয়ন্তদার বিশ্লেষণ এবং আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করছিলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে। রাত দিন 7 দিন।